কথা বলতে পারছেন বেগম খালেদা জিয়া, গ্রহণ করতে পারছেন চিকিৎসা ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে নেওয়া হবে বিদেশে। চলছে ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি। সংকটকালে মায়ের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা তারেক রহমানের। তার দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই বললেন প্রেস সচিব। সংকটময় অবস্থায় থাকা বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশে দলের পক্ষ থেকে দোয়া, সুস্থতা কামনা রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলগুলোর। লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে পদায়ন নিয়ে চলছে নানা আলোচনা। ভালো ফল বয়ে আনবে না মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। জেলবন্দি অবস্থায় মারা গেছেন আলোচিত হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ। ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। দেশে এবার সবচেয়ে দূষিত শহরের তকমা লাগলো খুলনার গায়ে। সকালে ছিল এই অবস্থান, পরে পরিস্থিতি গড়ায় রাজধানীর দিকে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। কথা বলতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, গ্রহণ করতে পারছেন চিকিৎসা। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে নেওয়া হবে বিদেশে, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আর এর জন্য ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব। গত 3 দিন ধরে রাজধানীর এবার কেয়ার হসপিটালে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এমন অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির শীর্ষ নেতারা। নেত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যদিও তার শারীরিক অবস্থা দেশের বাইরে নেয়ার মতো নয়, তারপরেও ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। দলের নেতাকর্মী আর শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধও জানান তিনি। তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসঙ্গে অন্যান্য যারা রোগী আছে তাদেরটাও তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। তা আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। এদিকে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়ার চিকিৎসা চলছে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল এস দি সিঙ্গাপুর এবং দি পিপলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই উনার চিকিৎসা এখানে অব্যাহত আছে। বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। খালেদা জিয়া এখন চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করতে পারছে বলেও জানান তিনি। বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডাক্তার জাহিদ। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে দায়িত্ব বন্টন নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এমন পদ্ধতিতে প্রশাসন ঢেলে সাজানো ভালো কোনো ফল বয়ে আনবে না বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। অনেকের মতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নির্ভর করে সরকারের সদিচ্ছার ওপর। তবে লটারির পদ্ধতি সমালোচনা করলে একে মন্দের ভালো মনে করছেন কেউ কেউ।
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে ইতিমধ্যেই লটারির মাধ্যমে বণ্টন করা হয়েছে 64টি জেলায় নতুন ডিসি ও পুলিশ সুপারের দায়িত্ব। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে 166 জনকে। 2-1 দিনের মধ্যেই একই পদ্ধতিতে বণ্টন করা হবে থানার ওসির দায়িত্ব। বিষয়টি নিয়ে প্রশাসনের নবীন ও সিনিয়র কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা। লটারি পদ্ধতিকে ভালো বললেও গোপনে লটারির সমালোচনা করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞদের কেউ কেউ। আবার এমন পদায়ন ভালো কোনো ফল বয়ে আনবে না বলেও মত কারো কারো। আমি মনে করি লটারিটা ভালো। কেউ কেউ বলতেছেন যে লটারি পৃথিবীর কোথাও নেই, এটা ঠিক বলেননি। 1854 সালে সিভিল সার্ভিস রিফর্মস কমিশন লটারি সুপারিশ করেছিল এবং লটারির ভিত্তিতে কোনো কোনো সময় আপনার এই পদায়ন হয়েছে। সরকারের কর্মকাণ্ড, তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা যখন প্রশ্নবিদ্ধ হয় তখনই কিন্তু লটারির প্রশ্ন আসে। কোনো স্বচ্ছ নিরপেক্ষ প্রশাসনের ক্ষেত্রে কিন্তু লটারির প্রশ্ন আসেই না। তবে লটারি না করে মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব বণ্টনের কথা বলছেন এই বিশেষজ্ঞ। একজন প্রশাসক, সেটা ডিসি বলেন, এসপি বলেন, ইউএনও বলেন, ওসি বলেন, তার কিন্তু ইমেজটা বড়। সে যদি ওই এলাকায় গিয়ে নিজের ইমেজ সৃষ্টি না করতে পারে, তার পক্ষে কিন্তু ভালো নির্বাচন করা সম্ভব না। অতীতের নির্বাচনের অভিজ্ঞতা নাই এমন কাউকে দিয়ে আপনি ভালো নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না। অন্যদিকে কিছু ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রেখে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজে লাগাতে লটারির মাধ্যমে দায়িত্ব বণ্টনকে মন্দের ভালো হিসেবে দেখছেন কেউ কেউ। যেহেতু আপনার নিয়ত পরিষ্কার, যেহেতু আপনার স্বচ্ছতা চান, তাহলে দৃশ্যমান কেন করলেন না, গোপনে কেন করলেন? তবে তারপরেও আমি বলবো লটারিটা মন্দের ভালো। লটারিটা স্বচ্ছ হওয়া উচিত ছিল। প্রশাসনের কর্মকর্তারা বলছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা অধিকাংশ ক্ষেত্রেই নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ মারা গেছেন। শনিবার রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাওয়া তথ্যে জানা গেছে তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল সমস্যায় ভুগছিলেন। শনিবার বেলা 1:30টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী বিকেল 4টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুধু রাজধানী ঢাকা নয়, বায়ু দূষণ বাড়ছে দেশের প্রায় প্রত্যেক এলাকায়। সকাল 8টার আগে ঢাকার চেয়ে দেশের আরেক বিভাগীয় শহর খুলনার বায়ু দূষণ ছিল বেশি। বায়ু দূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ Air। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক অনুযায়ী খুলনার বায়ুমান ছিল 198, যদিও এরপরই আবার দূষণের শীর্ষে উঠে আসে ঢাকা। খুলনার পরিস্থিতি নিয়ে জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যে আন্তর্জাতিক যে মানদণ্ড অনুযায়ী, সে মানদণ্ড অনুযায়ী যে জনস্বাস্থ্য বা যে নগর, সে নগরীর 25% যে বনভূমি ও জলাধার থাকার কথা খুলনায়, কিন্তু বিগত সময় থেকে আমরা দেখছি বিশেষ করে যে এই পরিমাণ কমছে। বিশেষ করে এক সময় যে খুলনা ছিল যে সবুজের সমারোহ, এখন কিন্তু সেই সবুজের যে সমারোহ সেটা কিন্তু দেখা মিলছে না। সেই সঙ্গে যে পুকুর জলাশয় রয়েছে, সেই জলাশয় ভরাট করে একেবারে পরিবেশ আইন না মেনেই বলা যায় যে ভরাট করে যে প্লট এবং আবাসিক ভবন গড়ে তুলছে, যার কারণে যে বলা যায় যে পরিবেশের যে দূষণ, সে দূষণ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এবং সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় যে নগর পরিকল্পনা ডিসিপ্লিনের একটা গবেষণা করেছেন একজন শিক্ষক, তিনি সেই গবেষণা উঠে এসেছে বিশেষ করে একটা সময় যে খুলনায় ছিল যে 8% বনভূমি ও জলাধার, সেই সংখ্যাটা পরিমাণটা নেমে এসেছে একবার বলা যায় 2 ভাগে।
যার কারণে যে একেবারে খুলনা মহানগরীর যে 1961 সালে যে ছিল যে বলা যায় 8% যে জলাভূমি বা ডোবা, সেটা ক্রমান্বয়ে যেমন নামছে, অনুরূপভাবে এই নেমে যেটা তৈরি হয়েছে, বিশেষ করে ভবন তৈরি হচ্ছে, যার কারণে যে এই ভবনের পরিমাণটা বেড়েছে। 1961 সালে যেখানে ছিল 29%, সেখানটায় কিন্তু বেড়ে হয়ে দাঁড়িয়েছে যে 53%, বিশেষ করে ভবনের পরিমাণটা, যার কারণে যে পরিবেশগত যে অবস্থা সেটা কিন্তু ক্রমান্বয়ে যে নিম্নগামী হচ্ছে। সেই সঙ্গে যে খুলনা যে উন্নয়ন প্রকল্প চলছে, বিশেষ করে ওয়াসা যে সড়ক খোঁড়াখুড়ি চলছে, সেই সঙ্গে যে সড়ক নির্মাণের যে ধীরগতি, সেই ধীরগতিতে যে দূষণ ধুলোর যে পরিমাণ সেটাও কিন্তু বাড়িয়ে তুলেছে। যার কারণে যে খুলনায় একটি সময় ছিল যে প্রায় 4000-এর মতো পুকুর এবং জলাশয় ছিল। সেই পুকুর জলাশয় যে পরিবেশ আইন না মেনে যেমন করে ভরাট করা হয়েছে, যার কারণে যে ক্রমান্বয়ে নামছে এবং এইখানটায় থাকছে যে বিশেষ করে এর দেখা দায়িত্বে যারা ছিলেন, যেমন খুলনা সিটি কর্পোরেশন ছিলেন, পরিবেশ অধিদপ্তর ছিলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ছিলেন, একে অপরকে দোষারোপ করছেন। যার কারণে যে বনায়ন অনুযায়ী যে জলাশয় সংরক্ষণ করার কথা সেভাবে সংরক্ষিত হয়নি, যার কারণে যে পরিবেশের যে ভূপৃষ্ঠস্থ পানির স্তর নামছে, পরিবেশের দূষণ বাড়ছে, যার কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। এবার রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না, এমন নিশ্চয়তা দিচ্ছে সরকার। ব্যবসায়ীরাও এই নিশ্চয়তায় আস্থা রাখার কথাই বলছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রোজায় পণ্য বাজার স্বাভাবিক রাখতে খোলা হয়েছে পর্যাপ্ত ঋণপত্র। গেল বছরের চেয়ে এবছর বেশি পরিমাণে আমদানি হচ্ছে ভোজ্য তেল, চিনি, ছোলাসহ নিত্যপণ্য। রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিতে এবার ঋণপত্রের সীমায় ছাড় দেওয়ার কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোতে এবার বৈদেশিক মুদ্রার কোনো সংকট নেই, যে কারণে গেল বছরের চেয়ে চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভোজ্য তেল, চিনি, ছোলাসহ নিত্যপণ্যের আমদানিও বেশি। চাহিদার চেয়ে আমদানি বেশি হওয়ায় এবার রমজানে কারসাজি না হলে সংকটের কোনো সুযোগ নেই বলে মনে করছেন খুচরা বিক্রেতারাও। বাজার বর্তমানে ভালো আছে, ইনশাল্লাহ সামনে বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই আর কি। যেগুলির প্রয়োজন এগুলি আমদানি হইতেছে, ঠিক আছে, বাইরে থেকে সব ধরনের চাউল আসতেছে, ঠিক আছে, আর বাংলাদেশের থেকে যেগুলি হয় এগুলিও আপনার উৎপাদন বাড়তেছে এবং সব কিছুর মূল্য বর্তমানে স্থির আছে। তবে রমজানের বাড়তি চাহিদা মেটাতে গতানুগতিক ব্যবস্থায় না থেকে আলাদা কৌশল নেওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। ক্ষুদ্র দোকানগুলির কাছে এই কারণ বাজার, এই মৌলী বাজার, এই বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীর কাছে আপনারা তদারকি না করে আমাদের যারা বড় বড় আমদানিকারক, উৎপন্নকারী এবং বিপণনকারী আছেন তাদের উপরে যদি আপনার মনিটরিং করা হয়, এবং ভোক্তাদের প্রতি আমার আবেদন, তারা যেন আপনার এক মাসের বাজারটাকে একবার না করে 4 ভাগে বিভক্ত করে এই মালামালগুলি ক্রয় করেন, তাহলে বাজারে একটা চাপ সৃষ্টি কম হবে। এদিকে বাজার স্থিতিশীল রাখতে এরই মধ্যে রমজানের প্রস্তুতি শেষ করেছে টিসিবিও। ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর সবগুলোর ক্রয় কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে, কিন্তু ছোলা অস্ট্রেলিয়া এবং ব্রাজিল উৎস থেকে ক্রয় করা হয়েছে, খেজুর সৌদি আরব এবং ইরাক উৎস থেকে ক্রয় করা হয়েছে। এগুলো ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এগুলো সরবরাহ সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাসে প্রায় $12 বিলিয়ন ভোগ্যপণ্যের ঋণপত্র খোলা হয়েছে। আমরা রমজানের প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে আমরা একটা নির্দেশনা দেই যে এগুলো ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তারা এইগুলো আমদানি করতে পারবে। সেই মোতাবেক বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সার্কুলার জারি করে দিয়েছে এবং এইটার পরপরই ব্যাংকগুলো অনেকগুলো ইম্পোর্ট করা শুরু করেছে। যদিও ভোগ্যপণ্য আমদানি পরিস্থিতি জানতে আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। আমদানি নির্ভরতা কমাতে দেশের উত্তরাঞ্চলেও পরীক্ষামূলকভাবে আগাম জাতের পেঁয়াজ চাষে মিলেছে সাফল্য। অসময়ে উৎপাদিত ফসলটি হাসি ফোটাচ্ছে কৃষকের মুখে। কৃষি বিভাগের দাবি, পেঁয়াজের নতুন জাতটি ছড়িয়ে দিতে পারলে শুধু দেশের চাহিদাই নয়, ভবিষ্যতে আমদানি নির্ভরতা বন্ধ হয়ে খুলতে পারে রপ্তানির পথ।
অগ্রহায়ণের প্রথমার্ধ মৌসুমের এ সময়ে আগাম জাতের পেঁয়াজ চাষের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করে কৃষক। ঠিক সে সময় মাঠে পেঁয়াজ তুলছেন রংপুর মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নের কৃষক আশিকুর রহমান। নিজের ৩০% জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের নতুন জাত নাসিক N53। বীজ বপন থেকে জমির পরিচর্যায় কৃষি বিভাগের সার্বক্ষণিক নজরদারিতে ফলনও হয়েছে চমকপ্রদ। সবাই বলতেছে যে এই সময় কেমন আবার পেঁয়াজ হয়, তো চ্যালেঞ্জ নিয়ে একটু কাজ করছি। ৩৩ শতক আমার খরচ হয়েছে প্রায় 15,000 টাকা। আমি এই মুহূর্তে যদি তুলি বিক্রি করি আমার প্রায় 50,000 টাকার মতো বিক্রি করতে পারবো। গ্রীষ্মের তপ্ত রোদে বীজ থেকে জমিতে রোপণযোগ্য চারা তৈরি ছিল মূল চ্যালেঞ্জ। সব মিলিয়ে 3 মাসের স্বল্প মেয়াদে পেঁয়াজের ওজন দাঁড়িয়েছে 150 থেকে 200 গ্রাম। আশিকুরের এমন সফলতায় উদ্বুদ্ধ হয়েছেন গ্রামের অনেকে। এত বছর থেকে আমি দেখলাম যে এই সময় পেঁয়াজের বীজ লাগায়, আর এই সময় দেখতেছি এই সময় পেঁয়াজ আমি উড়াই দিছি। এই সময়টা বাজারের অনেক মূল্য, 60-70 টাকা কেজি, আর এই পেঁয়াজটা আগাম জাত, এই কারণে পেঁয়াজটা লাভজনক। পেঁয়াজ দেখে আমার মন ভরে গেছে। দেশের একমাত্র এ পরীক্ষামূলক প্রকল্পে সন্তুষ্ট স্থানীয় কৃষি বিভাগও। লক্ষ্যমাত্রা ছিল মোটামুটি 40 হেক্টরের মতো, তো আমরা এখানে এই বছরে মোটামুটি 20 হেক্টরের মতো আমরা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করতেছি আগামী বছরে এটার বৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। সঠিকভাবে নতুন জাতের বিস্তার ঘটালে পেঁয়াজের বাজারে ফিরবে স্থিতিশীলতা, তৈরি হবে রপ্তানির সুযোগও, বলছে কৃষি অধিদপ্তর। আমদানি নির্ভরতা কমানো সেটি হচ্ছে মূল উদ্দেশ্য, এবং আমাদের যদি আমদানি করতে না হয় আমরা স্বাবলম্বী। একটা পর্যায়ে গিয়ে আমাদের যদি উদ্বৃত্ত হয় তখন আমরা রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেব। দেশে বাৎসরিক পেঁয়াজের চাহিদা প্রায় 28 লাখ মেট্রিক টন। দেশি উৎপাদনের পাশাপাশি চাহিদা মেটাতে প্রতি বছর 5 থেকে 7 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়। এই আমদানি নির্ভরতা কমাতে নাসিক N53 জাতের পেঁয়াজ নিয়ে কাজ করছে কৃষি বিভাগ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। শীতের শুরুতেই ফরিদপুরে আগাম জাতের পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। গত মৌসুমে ন্যায্য মূল্য না পেলেও এ মৌসুমে বাজারে দাম ভালো থাকায় চাষিরা পতিত জমিতেও আবাদ করছেন পেঁয়াজ, করছেন লাভের আশাও। এদিকে কৃষকদের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ফরিদপুরের ফসলের মাঠে এখন মুড়িকাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত কৃষক। কেউ পেঁয়াজ রোপণ করছেন, কেউ বা দিচ্ছেন সার, আবার কেউ ক্ষেত পরিচর্যা করছেন। এবছর জেলায় 5,285 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়েছে, আর পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 82,605 মেট্রিক টন। কৃষকরা জানান, গত বছর বাজার দর ভালো না থাকায় পেঁয়াজ আবাদ করে লোকসান হলো। এই মৌসুমে দর ভালো থাকায় অনেকে পতিত জমিতেও পেঁয়াজ আবাদ করছেন, এতে ফলনও হচ্ছে ভালো। আমাদের সার ওষুধের দাম একটু কম হইলে আমরা বাঁচি। সারটা আলাম সিন্ডিকেটে বেচছে, যাতে নাকি এই সময় দামটা থাকে আগুর উঠলি পারে দামটা ভালো পাই, এই জন্য মুড়ি কাটা পিসটা লাগাই আমরা। শেষ পর্যন্ত পেঁয়াজের দাম ভালো থাকলে লাভের আশা করছেন কৃষকরা। দাম ভালো হলে একদিকে মজুতদারের কবল থেকে মিলবে মুক্তি, অন্যদিকে পেঁয়াজ আমদানিও করতে হবে না বলছেন কৃষকরা। মুড়ি কাটাটা লাগাই এর দামের আশায়, এবার দাম পাই না, তাই এই বছর মনে করেন মুড়ি কাটাটা ফলনও ভালো হয়েছে, আশা করি দামও ভালো পাবো। বর্তমান বাজার একটু ভালো আছে, এরকম যদি বাজার থাকে তাহলে আমাদের আশা করা যায় আমরা একটু স্বাভাবিক হতে পারবো। আগাম জাতের পেঁয়াজ চাষে কৃষককে সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। এটি চাষ করে কৃষকও লাভবান হবে। এটা পেঁয়াজের পাশাপাশি এর প্রায় ফুলও বিক্রিতে একটা ভালো ডিমান্ড আছে, এবং কৃষক এটা মূলত হচ্ছে অফ সিজনটাকে টার্গেট রেখে এটা করে, যেন তার যে প্রোডাক্টের যে মূল্য, এই মূল্য যেন তারা পায়। সংশ্লিষ্টরা মনে করেন, সরকার মজুতদারের সিন্ডিকেট ভেঙে চাষিদের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দিলে দেশের উৎপাদিত পেঁয়াজ দিয়েই চাহিদা পূরণ করা সম্ভব হবে। ডিবিসি নিউজ ডেস্ক। কাল থেকে রাত্রি যাপনের সুযোগ সহ উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন। তবে প্রতিদিন 2,000-এর বেশি পর্যটক ভ্রমণ করতে পারবেন না, মানতে হবে 22টি নির্দেশনা। এদিকে সংস্কার করা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের জেটিও। 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাত্রা করবে 4টি জাহাজ, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, 12 আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। রাত্রিযাপনের সুযোগ সহ পর্যটক আগমনের ব্যবস্থা হলেও মাত্র 2 মাসের এই আয়োজনে খুশি নন পর্যটন সংশ্লিষ্টরা। তারপরও হোটেল, মোটেল ও রিসোর্টগুলো প্রস্তুতের কাজ শুরু করেছেন তারা। পর্যটক 5 মাস আসতো, আমরা সুন্দর করে চলাফেরা করতে পারতাম, এখন পারতেছি না, এখন খাইতে পারতেছি না,
অসহায় মতন চলতেছে। 2 মাসের মধ্যে 2,000 করে লোক হইলে আমাদের পোষাবে না। 2-4-5,000 হইতো আমাদের কিছু সেন্ট মার্টিনের আয় উন্নত হইতো, আর কিছু টাকার মালিক আমরা হইতাম। মাত্র 2 মাসের জন্য ওপেন হচ্ছে। যদি 5-7 মাস ওপেন থাকতো তাহলে হয়তো নতুন করে ডেকোরেট করা হতো। 6,96,00,000 টাকা ব্যয়ে সেন্ট মার্টিনের জেটির সংস্কার কাজ শুরু হয় এপ্রিলে। এ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড বলছে, যদিও কাজ শেষ হওয়ার কথা আগামী মার্চে, তবে ডিসেম্বরে জাহাজ ফেরানো এবং যাত্রী ওঠানামার ব্যবস্থা রাখা হচ্ছে। শেষ করার সময়সীমা ছিল আগামী মার্চের 31 তারিখ। যেহেতু আমরা জাহাজের ব্যবসার সাথে রিলেটিভ, সেক্ষেত্রে পর্যটকরা যাতে অনায়াসে এখানে নামতে পারে, উঠতে পারে, সেজন্য আমরা দ্রুততার সহিত কাজ শেষ করছি। কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল 7টায় জাহাজ যাত্রা করবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। ফেব্রুয়ারি মাস থেকে আবারও বন্ধ হবে দ্বীপে পর্যটক যাতায়াত। ডিবিসি নিউজ ডেস্ক। বন্যা ও ভূমিধসের মৃত্যু বাড়ছে। 153 জনের প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছেন অন্তত 191 জন। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 20,000-এর বেশি বাড়িঘর। সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে 1,08,000 মানুষকে। সাময়িক বাস্তুচ্যুত আরও 7,98,000 মানুষের সাহায্য প্রয়োজন বলে জানিয়েছেন ডিএমসি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীকে। কর্তৃপক্ষ বলছে, দেশের প্রায় 1/3 এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এদিকে মধ্যাঞ্চলের ক্যান্ডি জেলায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে। পানির নিচে তলিয়ে গেছে জেলার প্রধান সড়কের বিশাল অংশ। বাত ও ব্যথার উন্নত চিকিৎসায় ব্যবহৃত 36 কোটি টাকার অ্যাডালিমুমাব ইনজেকশন বিনামূল্যে পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। যুক্তরাষ্ট্র থেকে আসা এই ওষুধ শুক্রবার বুঝে পেয়েছে রামেক হাসপাতাল। প্রতিটি ইনজেকশনের বাজার মূল্য প্রায় 4 লাখ টাকা। রোগী ভেদে বিনামূল্যে কেউ কেউ পাবেন সর্বোচ্চ 6টি ডোজ। এর সবই সম্ভব হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আজিজুল হক আজাদের প্রচেষ্টায়। এর আগে সহযোগিতা করেছিলেন শিক্ষার্থী ডাক্তার শীর্ষ শ্রেয়ানকে। ফল হিসেবে এই শিক্ষার্থী অনুদান হিসেবে এনেছিলেন 17 কোটি টাকার স্ট্রোকের ওষুধ। এবার অধ্যাপক আজিজুল হক আজাদ নিজেই আনলেন বাত ব্যথায় আক্রান্তদের জন্য 36 কোটি টাকার ইনজেকশন। অবস্থা বিবেচনায় একজন রোগী পেতে পারেন সর্বোচ্চ 6টি ডোজ, যার বাজার মূল্য প্রায় 24 লাখ টাকা। ডাক্তার আজাদ জানান, এই অঞ্চলে এ ধরনের রোগী বেশি থাকলেও উন্নত ও কার্যকরী ওষুধের অভাব রয়েছে। আমাদের আসলে কমিউনিটিতে এই ধরনের আর্থ্রাইটিসের রোগী অনেক। ওষুধটা যেহেতু অনেক দামি, আমাদের বেশিরভাগ রোগী এটা অ্যাফোর্ড করতে পারেন না। এই ওষুধটা হুলিও নামে পাওয়া যায়, ট্রেড নামে আমেরিকাতে। আমেরিকান রোগীরা এটা ব্যবহার করে। এটা ইউএস FDA অ্যাপ্রুভড আমেরিকাতে ব্যবহারের জন্য, এবং এই সেম প্রোডাক্টে আমরা এখন বাংলাদেশের রোগীদেরকে দিতে পারছি। বিনামূল্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে এই ইনজেকশন দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ডিরেক্ট রিলিফ। নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে 900 ডোজের ব্যবহার করা যাবে আগামী বছরের অক্টোবর পর্যন্ত। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, এই জন্য আমরা ফ্রিজের মধ্যে রাখছি। টোটালে আমরা পেয়েছি 900 পিস। হ্যাঁ, একটা প্যাকেটের মধ্যে 2 পিস করে আছে। সেই হিসাবে আমরা 450 ইউনিট পেয়েছি। 450-এর মধ্যে 300 ইউনিট আছে হচ্ছে যে 31 অক্টোবর 2026, আর 150 ইউনিটের আছে জুন 30, 2026 পর্যন্ত। সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের কোনো হাসপাতালে এত বড় মূল্যের অনুদান এর আগে আসেনি। শিগগিরই শুরু হবে এই ওষুধের প্রয়োগ। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। বেগম খালেদা জিয়ার তো নিবিড় পর্যবেক্ষণে আছেন, তার শারীরিক অবস্থার কোনো উন্নতির খবর জানতে পেরেছেন কিনা, চিকিৎসকেরা কি বলছেন, সব নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুনন্দা আপনাকে। আজকে মূলত কোনো ধরনের আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন যেটি আমাদেরকে জানিয়েছেন যে গত কিছুদিনের তুলনায়, গত 4 দিনের তুলনায় গতকাল তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু অবস্থা এখনও সংকটাপন্ন এবং পর্যবেক্ষণের যে বিষয়টি উল্লেখ করেছেন সেটিও তিনি উল্লেখ করেছেন। এবং গেল 4 দিন যে ধরনের সংকটময় অবস্থা ছিল তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে এবং এই পর্যবেক্ষণ চলমান রয়েছে। আপনি জানেন
বেগম জিয়ার এই চিকিৎসায় যুক্ত রয়েছেন দেশি চিকিৎসকের পাশাপাশি আমেরিকার জন হপকিন্স কিংস এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা, এবং এই বোর্ডের সমন্বয়ে তার চিকিৎসা মূলত চলছে। এবং যেটি চিকিৎসার মূল বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ার কারণে বেগম জিয়ার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে, বিশেষ করে ফুসফুসে, এবং সেই অবস্থায় গত রোববার তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তার পরবর্তীতেই কিছুটা অবস্থার অবনতি হয় এবং সেই পর্যবেক্ষণের পরে গতকালকে সেই অবস্থার উন্নতি লক্ষ্য করে চিকিৎসকরা। এবং এই বোর্ড যেটি বলছে, এই বোর্ড নীতিগতভাবে একমত হয়েছে যে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে, তবে তার শারীরিক অবস্থার দিকে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এই মুহূর্তে সেই সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেটি তারা ভেবে দেখছেন। এবং পাশাপাশি এখন ডায়ালাইসিস বা নিবিড় পর্যবেক্ষণের যে বিষয়গুলো রয়েছে সেটি রয়েছে। এই কিডনি ডায়ালাইসিসের পরবর্তী অবস্থায় এই বোর্ড সিদ্ধান্ত নেবে যে আসলে কোন ধরনের চিকিৎসা বা কী ধরনের চিকিৎসা দরকার। তবে তারা যেটি বলছেন যে কিডনির কার্যকারিতা ঠিকঠাক মতো না আসা পর্যন্ত বেগম জিয়ার স্থিতিশীলতার যে বিষয়টি রয়েছে বা স্বাস্থ্যের উন্নতির যে বিষয়টি রয়েছে সেটি খুব একটি আসবে না। তবে এর কারণেই তারা ডায়ালাইসিসের বিষয়টিকে জোর দিচ্ছেন এবং এই নিবিড় পর্যবেক্ষণের বিষয়টি বলছেন। এবং গতকাল আপনি জানেন বিএনপি মহাসচিবও বলেছেন, নির্দেশনা ছিল যে হাসপাতালের সামনে জনগণের ভিড় বা সমর্থকদের যেন ভিড় না হয়, সেই বিষয়টি লক্ষ্য করার দিকে বিএনপি জোর দিয়েছেন। তো আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের সাথে কথা বলতে পারিনি, তবে কিছুক্ষণ পরে হয়তো বা আনুষ্ঠানিক কথা বললে পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। সুনন্দা। রোজ, ধন্যবাদ আপনাকে। একই রাইডে চালকের মাথায় আধুনিক শক্তপোক্ত হেলমেট আর যাত্রীর মাথায় থাকে ঝুঁকিপূর্ণ ভাঙাচোরা হেলমেট। চট্টগ্রামে এমন বৈষম্য রাইড শেয়ার যাত্রাকে ফেলেছে ঝুঁকির মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের হেলমেট ব্যবহারে মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। মোটরসাইকেল দুর্ঘটনা রোধে চালক ও আরোহীর হেলমেট পরা বাধ্যতামূলক। পাশাপাশি পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নেয়ার ক্ষেত্রে নো হেলমেট নো ফুয়েল নীতি প্রণয়ন করেছে সরকার। তবে বাস্তবে তা কার্যকর হয়নি, ফলে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে হেলমেটের মান নির্ণয়ের তেমন কোনো ব্যবস্থা নেই। সেই সুযোগে অরক্ষিতভাবে চলাচল করছে মোটরসাইকেলের যাত্রীরা। হাত থেকে পড়লেই ফেটে যায়, এরকম অনেক হেলমেট ব্যবহার করে। ওটা আমাদের জন্য অনেক ঝুঁকিপ্রবণ। সে একটা সুন্দর একটা হেলমেট পরতেছে, কিন্তু আমাদেরকে অথচ হেলমেটটা দিচ্ছে খুবই নর্মাল একটা হেলমেট। কারাদণ্ড ও জরিমানা এড়াতে ব্যবহার হচ্ছে নিম্নমানের হেলমেট। যারা যাত্রী হিসেবে ইউজ করে তাদেরকে একদম নর্মালি যে হেলমেটগুলো দেয়, এতে আমাদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ থাকে। যেহেতু ওনারা রাইড করেন, একটা ভালো হেলমেট দিলেও অবশ্যই এটা ভালো হয়। রাইড চালকদের অনেকের দাবি, যাত্রীরাই হেলমেট ব্যবহার করতে চান না। আমরা বড় হেলমেট, ভালো হেলমেট পরতে চাই, কিন্তু যাত্রীদের কারণে নর্মাল হেলমেট আমরা ইউজ করে বাধ্য হই। বড় হেলমেট পরতে চাই না, এদের মাথায় গরম লাগে, এরা মাথা থেকে খুলে রাখে। কিছু কিছু যাত্রী আছে তারা হেলমেট পরিধান করতে চায় না, অনেকেই অস্বস্তি বোধ করে। বিশেষজ্ঞরা বলছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম কারণ মাথায় আঘাত। আর সেই মাথা যদি সুরক্ষিত না থাকে, দুর্ঘটনায় ঝুঁকি থেকেই যাবে। কেন আমি দেবো হেলমেট ইম্পোর্টে, এরকম বাজে মানে হেলমেট, যেটা হেলমেট না, আসলে হেলমেট এটা একটা মানুষকে দেখানো যে একটা মাথা কিছু পড়ে আছে, ওইটা আরও ক্ষতি হতে পারে, যেরকম ওইটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেলে তো আরও সিরিয়াস। যাত্রা নিরাপদ করতে হলে শুধু চালক নয়, যাত্রীকেও সমানভাবে সুরক্ষা দিতে হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ঝিনাইদহে শীতের শুরুর আগে তাপমাত্রা ওঠানামার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে শিশুদের শরীরে। ঠান্ডা, তীব্র শ্বাসকষ্ট, জ্বরসহ অন্যান্য নানা রোগে আক্রান্ত হচ্ছে কম বয়সীরা। এমন সমস্যা রোধে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি নিয়মমাফিক চিকিৎসার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা। হাসপাতালের বেডে শুয়ে হাত পা নাড়ছে ঠান্ডা কাশিতে আক্রান্ত ছেলে আহমেদ বিন সাকিব এবং জ্বর আক্রান্ত হলেও মায়ের কোলে বসে আছে মেয়ে সারা বিনতে সাকিব। অসুস্থ দুই সন্তানকে নিয়ে 12 নভেম্বর থেকে ঝিনাইদহ 25 শয্যা সরকারি শিশু হাসপাতালে ভর্তি মা সুমাইয়া আক্তার লিমা। ডাক্তার রিপোর্ট দেয়, সব কিছু দেওয়ার পরে ওর ধরা পড়ে রক্তে ইনফেকশন। তারপর এখানে ভর্তি করে 5 দিন আপনার ফার্স্টে একটু নর্মাল ওষুধ দিয়ে তো ট্রাই করার পর ওর জ্বর কিছুতেই নামছিল না। অনেকেই ঠান্ডা কাশি, নিউমোনিয়া বা জ্বর আক্রান্ত শিশুকে নিয়ে ভিড় করছেন হাসপাতালে। বাড়তি চাপ থাকায় রোগীর তীব্রতার উপর ভিত্তি করে ভর্তি রেখে এবং বহির্বিভাগের মাধ্যমে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশু হাসপাতাল সূত্রে জানা গেছে গেল এক সপ্তাহে 25 শয্যা সরকারি শিশু হাসপাতালে 2093 জন শিশু বহির্বিভাগে এবং 94 জন শিশু ভর্তি হয়ে সেবা নিয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছে 68 জন শিশু। কাশিটা এমন মনে হচ্ছে যে বুকের ভিতরে ঘ্যার ঘ্যার করতেছে, এরকম সমস্যা, এই কারণেই ডাক্তার দেখাতে আসা। প্রেসক্রিপশন লিখে দিয়েছে, এগুলো খান, 3 দিন পরে আবার আসতে হয়েছে। শিশু বিশেষজ্ঞ ওনার দেখানো হওয়ার পরে যে কালকে পরীক্ষা নিরীক্ষা সব করে আজকে সকালে এখানে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সেবা নিতে আসা শিশুদের অভিভাবকরা বলছেন হঠাৎ করে সন্তানদের ঠান্ডা ও কাশি হচ্ছে, আর ক্রমেই তা বাড়ছে। শিশু ঘন ঘন শ্বাস নিলে, বুক ভিতরের দিকে বসে গেলে বা খাওয়া কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণত শ্বাসকষ্টের লক্ষণ বাচ্চা ঘন ঘন শ্বাস নেওয়া, বুক ভিতরের দিকে বসে যাওয়া, বাচ্চার খাওয়া দাওয়া কমে যাওয়া, এই ধরনের যদি লক্ষণ দেখা যায় আপনারা সাথে সাথে নিকটস্থ চিকিৎসক এর পরামর্শ নেবেন অথবা হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন। রাতে শীতের তীব্রতা বেশি আর দিনে কিছুটা গরম অনুভূত হওয়ায় শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে জানান চিকিৎসকরা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।